হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আরও একটা নতুন কোরিয়ান ড্রামা সিরিজ নিয়ে। এই ড্রামাটি খুবই ইন্টারেস্টিং এবং হাস্যকর হতে চলেছে। আই এম শিওর যে তোমাদের এই গল্পটি খুবই ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতেই ড্রামার মেন ফিমেল লিটল নারাকে দেখা যায়, যার বিয়ে হচ্ছিল, কিন্তু তার পছন্দের ছেলের সাথে হচ্ছিল না। সে ওপর থেকে হ্যাপি মনে হলেও মন থেকে হ্যাপি ছিল না। তার বয়ফ্রেন্ড জং যে তাকে মনে করে খুবই কান্না করছিল আর বলছে, আমার গার্লফ্রেন্ডের আজকে বিয়ে হচ্ছে, ও আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারে কি করে। বন্ধুরা এগুলো শুনে বলে, যাও গিয়ে ওর বিয়ে ভেঙে দাও, কিন্তু জংয়ের তো সাহসই নেই নিজের গার্লফ্রেন্ডের বিয়ে ভাঙার। এদিকে নারা জংয়ের আসার ওয়েট করছে যে কখন তার বয়ফ্রেন্ড আসবে আর তাকে নিয়ে যাবে, কিন্তু সে এখনো আসেনি। তাই নারা ভাবে যে আমাকেই এবার যেতে হবে, আর এদিকে জঙ্গ ভাবে আমাকেই গিয়ে বিয়েটা থামাতে হবে বলে সে যেই যাওয়ার জন্য দরজা খুলে, তো সামনে নারাকে দেখে সে ভূত মনে করে ভয় পেয়ে যায়। নারা বলে, বাইরে ট্যাক্সি দাঁড়িয়ে আছে, আগে ওকে গিয়ে টাকা দিয়ে আসো, তারপর আমার সাথে কথা বলো। সে তার কথা মতোই টাকা দিয়ে এসে বলে, আমি সত্যি বলছি, আমি তোমাকেই নিতে যাচ্ছিলাম। বন্ধুরাও তার হ্যাঁতে হ্যাঁ মেলায় যে হ্যাঁ, ও একদম সত্যি কথা বলছে। তখন নারা বিশ্বাস করে আর বলে, এরপর থেকে তাড়াতাড়ি আসবে। সে বলে হ্যাঁ ঠিক আছে। এরপর নারার কথা মতন জং নারার মায়ের সাথে দেখা করতে আসে আর ফোনে বলে, আমার মা খুবই ফ্র্যাঙ্কলি খুব নরম এবং মিশুকে মনের মানুষ। যা শুনে জং নারার মায়ের সাথে চলে আসে কথা বলতে, কিন্তু বাস্তবে তার মায়ের ব্যবহার জংয়ের জন্য মোটেও ইজি ছিল না। সে বলে, আমি এখানে দেখতে এসেছি আমার মেয়ে কার জন্য নিজের বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গেল, এবং তাকে জবের কথা জিজ্ঞাসা করে। জং বলে, আমি এই মুহূর্তে কোনো জবই করি না। এতে মা বুঝে যায় যে এই ছেলেটার না আছে কোনো জব আর না আছে কোনো ভালো এডুকেশন। এর সাথে আমার মেয়ে কিভাবেই বা থাকতে পারবে, তাই তাকে কিছু টাকা দেয়। জং টাকা ফিরিয়ে দিয়ে বলে, আমি টাকার বদলে আপনার মেয়েকে ছাড়তে পারবো না। মা বলে, এটা আমি তোমাকে দিচ্ছি যাতে তুমি একটা বাড়ি কিনতে পারো যেখানে তুমি আমার মেয়েকে রাখতে পারবে। এতে জং টাকাটা নিয়ে নেয় এবং ভাবে, নারার মা তো কত ভালো। মা বলে, কিন্তু একটা শর্ত আছে, তার আগে তোমাকে নারার বাবাকে মানাতে হবে। এতে জং যেই তাকে বলে, ঠিক আছে মাদার ইন ল। এতে মা বলে, এই নামে আমাকে কখনো ডাকবে না। তুমি যদি নারাকে বিয়ে করো তাহলে তুমি শুধুমাত্র আমার মেয়ের হাজবেন্ড হবে, তুমি আমার জন্য কেউ না আর আমি তোমার জন্য কেউ না। এরপর জং যে নারার বাবার কাছে যায়, তো বাবা তার উপরে রেগে যায় এবং তাকে মারতেও যায়। তবে নারা এসে বাবাকে আটকায়, কিন্তু বাবা তাও তাকে মারতে যাচ্ছিল। তো নারা বলে দেয় যে, বাবা, আমি আপনার থেকেও জংকে বেশি ভালোবাসি। যা শুনে বাবা স্টপ হয়ে যায় এবং ভিতরে চলে যায়, আর কিছুক্ষণের মধ্যে গান নিয়ে ফিরে আসে জংকে শ্যুট করে উড়িয়ে দেওয়ার জন্য। তবে শেষমেশ নারাই বাবাকে আটকায় এবং ফাইনালি দুজনের বিয়ের সেরিমনি স্টার্ট হয়, যেখানে নারার প্যারেন্টস একদমই খুশি হয় না এই বিয়েতে, কিন্তু তবুও নিজের মেয়ের বিয়েতে এসে বসে আছে। তবে জংয়ের মা এই বিয়েতে খুবই খুশি হয়। আফটার অল তার ছেলে এত ধনী মেয়েকে বিয়ে করেছে। এরপর বিয়ে কমপ্লিট হয় আর তাদের ফটো শ্যুট হয়, যেই ফটো তারা নিজের বাড়িতে টাঙিয়ে রেখেছে। আর এখান থেকেই এদের দুজনের গল্প শুরু হয়। দুজনা একে অপরকে একদমই পছন্দ করে না। তারা দুজনেই ছোট ছোট ব্যাপারে ঝামেলা করত। নারা তো অফিসে জব করত, কিন্তু সে বাড়িতে এসে বাড়ির কোনো কাজ করত না, আর বাড়ির সমস্ত কাজ জংকেই করতে হতো। তাই দুজনা ডিভোর্স নেওয়ার জন্য কোর্টে আসে। জর্জ এদের দুজনের কথাবার্তা শুনছিল। এখানে দুজনা ছোট ছোট ঝামেলার কথা আমরা জানতে পারি, যাদের কথাবার্তা শুনে কোর্টের লোকজনও হাসতে লাগে যে কি ধরনের লোক চলে আসে ডিভোর্স নিতে। যদি এই কারণেই এদের ডিভোর্স নিতে হয়, তাহলে এরা বিয়ে কেন করেছিল। নারা তার বন্ধুদের এক এক করে সমস্ত কথা বলে। এদিকে জংও তার বন্ধুদের সমস্ত কথা বলে। এতে এদের বন্ধুরাও একই কথা বারবার শুনে শুনে বোর হতে লাগে। একবার জং নারার কাছে টাকা চেয়েছিল বন্ধুদের দেওয়ার জন্য, কিন্তু নারা তাকে টাকা দেয়নি। যখন নারা তাকে টাকা দিতে চায়, তো সে মানা করে দেয় যে না, আমার টাকার দরকার নেই। যার ফলে রাতের বেলায় বেচারা টাকার অভাবে পায়ে হেঁটে বাড়ি ফেরে। এমনকি নারা তাকে বারে বারে মনে করায় যে তোমার কাছে টাকা নেই,
আর তুমি একটা আনএমপ্লয়মেন্ট পার্সন হও। আর কথা বলার সময় নারার মুখ থেকে বেরানো ভাতের দানাগুলো সে খেয়ে নেয়। এগুলো বলতে বলতে নারা ভমিটিং করতে লাগে। নারার কথাতে আমরা জানতে পারি জংয়ের বাবা মা এতটাও বড়লোক ছিল না, যার ফলে জিনিসপত্র একটু একটু করে ইউজ করতো যাতে সেগুলো অনেক দিন অবধি যায়। আর নারাকেও তাদের বাড়িতে গিয়ে এগুলো করতে হতো। এমনকি তাকে শুনতে হতো যে তুমি একটা ধনী ফ্যামিলি থেকে এসেছো, তুমি কি করে জানবে কি করে সংসার চালাতে হয়। যা শুনে বেচারি তো প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। জংয়ের মা ড্রায়ার মেশিন ফেলে দেয়, এটা বলে যে এতে খুবই ইলেকট্রিক বিল খরচা হয়। কোর্টে এবার জং বলে নারা ওর হেয়ার ওয়াশ করে না, তাই ওর মাথা দিয়ে খুবই গন্ধ বেড়ায়। যেমন একদিন রাতে পার্টি থেকে বাড়ি এসে নারা জংয়ের সাথে খুব রোমান্টিক হওয়ার চেষ্টা করে, কিন্তু জং তাকে নিজের থেকে দূরে করে। এমনিতেই ড্রিঙ্ক করার জন্য গন্ধ বেড়াচ্ছিল, তার উপরে আবার তার মাথার গন্ধ। সে তাকে কিস করতে লাগে, তো জং তাকে দূরে করে দেয়। নারা বলে এ অফিসে অনেক মেয়েদের সাথে ফ্লার্ট করে। জং বলে একদিন আমার এক্সাম ছিল, আমি আগের দিন রাতে পড়াশোনা করে ঘুমিয়েছিলাম। ওই রাত নারা তাকে খুবই বিরক্ত করেছে, এতে তার ঘুম হয়নি এবং সকালে উঠে দেখে নারা রান্না করতে করতে বাড়িতে আগুন লাগিয়ে দেয়, কারণ সে ঘুমিয়ে গেছিল। এতে বেচারা জংকে আগুন নিভাতে নিভাতে এক্সামের টাইম পার হয়ে যায়। এগুলো বলতে বলতে কোর্টে দুজনা ঝগড়া করতে লাগে। তাই কোর্ট দুজনকে 1 মাসের সময় দেয় যে 30 দিন পর তাদের ডিভোর্স হবে, যদি তারা চায় তবেই। বাইরে এসে আবার দুজনা ঝামেলা করতে লাগে যে 30 দিন পর আমাদের দুজনার ডিভোর্স হয়েই যাবে। কিছু দূর এসে কার নিতে যাওয়ার সময় জং তার হাত থেকে কিস নিয়ে বলে কার ড্রাইভ আমি করব। এতে নারাকেই চুপচাপ তার গাড়িতে বসতে হয়। যদিও বা গাড়িতে যাওয়ার সময় দুজনা ঝামেলা করতে করতে যাচ্ছিল, এতে দুজনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং এখান থেকেই 30 দিনের কাউন্টিং স্টার্ট হয়। দুজনের হসপিটালে জ্ঞান ফিরে, কিন্তু দুজনাই একে অপরকে দেখে না। তাদের পেরেন্টসরা তাদের সাথে ছিল, কিন্তু তারা তাদের সাথে কিছুই কথা বলে না। পেরেন্টসরা নিজেদের মধ্যেই ঝামেলা শুরু করে দেয়। এতে জং তার মাকে চুপ করায় আর বলে আপনি কে হন। এতে মা কিছুক্ষণ স্টপ থাকার পর বলে এরকম মজা করো না, তুমি কি আমাকে ভুলে গেলে। এবং সে কনফার্ম করার জন্য যেই নারার কাছে আসে, তো নারা খুবই ভয় পেয়ে যায়। এরপর ডক্টরের দ্বারা দুজনাই জানতে পারে যে ওদের দুজনার মেমোরি লস হয়েছে, তবে সেটা যে কোনো সময়ে ফিরে আসতে পারে। ওরা দুজনা ড্রামার অনেক বড় ফ্যান ছিল এবং নিজেদের লাইফটাকেও ড্রামার সাথে মিলিয়ে দিত। এই জন্যই এদের মধ্যে এত প্রবলেম হয়। এদিকে নারা এবং জং নার্সের কাছ থেকে জানতে পারে এরা দুজনা ম্যারিড কাপল। এতে নারা তো খুবই শকড হয় আর জং নিজের উপরে প্রাউড ফিল করে যে আমি এত সুন্দরী মেয়ে কোথা থেকে পেলাম। তবে নারা তার মুখের ওপরেই বলে দেয় যে এই পৃথিবীতে কি এই ছিল আমার কপালে। জং বলে তুমি কি আমাকে গালি দিলে। সে বলে না তো, আমি কেন তোমাকে গালি দিব, আমি তো নিজের ফুটো ভাগ্যের ওপরেই গালি দিচ্ছিলাম। জং তো নিজের বিয়ে নিয়ে এতটাই খুশি ছিল যে বাইরে এসে ওয়েডিং ফটো দেখে খুশি হচ্ছিল। তখন তার কাছে একটি স্টোন উড়ে এসে পড়ে, তারপর আরেকটা স্টোন সোজা তার কপালে হিট করে, কারণ তার বাবা মা তার মাথাতে পাথর মেরে মেরে তার মেমোরি ফেরানোর চেষ্টা করছিল। কিন্তু মেমোরি ফিরে না, বরং জংয়ের মাথাতে চোট লাগে। সবাই চলে যাওয়ার পর সে নিজের ফোনে চেক করে একটি ডেট মার্ক করা দেখতে পায়, তাই বলে এটা কোনো ইম্পর্টেন্ট ডে। এবং সে নারাকে বলে মাথায় চোট লাগার কারণে আমি ভুলে গেছি তোমার সাথে আমি কিভাবে ব্যবহার করতাম। আসলে আমার ফোনে একটা ইম্পর্টেন্ট ডে আছে, কিন্তু আমার মনে নেই যে ওই ইম্পর্টেন্ট ডেটা কিসের হতে পারে। হতে পারে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সে বলে হতে পারে এটা আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। এতে সে খুশি হচ্ছিল। তো নারার সিস্টার নামির কাছ থেকে তারা জানতে পারে যে এটা কোনো ম্যারেজ অ্যানিভার্সারি ডেট নয়, বরং এটা তাদের ডিভোর্সের ডেট, কারণ কোর্টে তাদের দুজনকে 1 মাসের টাইম দিয়েছে। এতে নারা খুশি হয়ে বলে এটা তুমি ভালো ডিসিশন নিয়েছো। জং দুঃখী হয়ে বলে এটা হতে পারে না। নামি বলে এটা যদি না হতো তাহলে তোমরা দুজনকে একে অপরকে মারতে মারতে মেরেই ফেলতে। ভালো কথা যে তোমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর ডিভোর্সটাও হয়ে যাবে। এদিকে জংয়ের মা আর নারার মা ডক্টরের সাথে কথা বলে। ডক্টর বলে কাল ওদের দুজনকে ডিসচার্জ দেয়া হবে, আর যেহেতু ওদের বিয়ে হয়ে গেছে তাই ওদের দুজনকে একসাথেই থাকা উচিত যতদিন না এদের মেমোরি ফিরে আসছে। এতে মায়েদের নিজেদের সন্তানের জন্য ডক্টরের কথা মানতেই হয়।
এরপর ফেরার সময় নারার মা নামিকে বলে, যতদিন না এদের মেমোরি ফিরে আসছে ততদিন তুমি ওদের সাথে ওদের বাড়িতেই থাকবে। বেচারি নামি তো মানা করতে লাগে যে আমি ওদের সাথে থাকতে চাই না, কিন্তু মায়ের কথাতে সে ভয় পেয়ে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপর বাড়ি এসে নামি দরজা খুলে বলে, ভাগ্যিস আমি তোমাদের দরজার পাসওয়ার্ডটা জানতাম, না হলে আমরা কোনোদিনও এই বাড়ির ভিতরে ঢুকতেই পারতাম না। নারার মা বাড়ির অবস্থা দেখে ভাবে এরা ঘরটাকে ডাস্টবিন বানিয়ে রেখেছে, আর নারা শকড হয়ে গিয়ে ভাবে এটা কি সত্যি আমার বাড়ি। এরপর দুজনা নিজেদের ওয়েডিং ফটো দেখে, যেটা তারা একসাথে অবস্থা খারাপ করে রেখেছিল। এদিকে মা নামিকে আলাদা ঘরে নিয়ে এসে বলে, তুমি সবসময় নারাকে চোখে চোখে রাখবে, কখনো যেন দুজনা কিছু না করতে পারে। আমরা ওদের দুজনা ডিভোর্স করাবই। যদি তুমি ওদের ওপরে নজর না রাখতে পারো তাহলে আমি কি করব সেটা তুমি জানোই। বেচারি নামি তো কান্না করে যে প্লিজ আমাকে নিয়ে চলো, আমি এখানে এদের সাথে থাকতে চাই না। কিন্তু মা কিছু না বলেই ওখান থেকে চলে যায়। এরপর তিনজনে একসাথে খাবার খেতে বসে, যেখানে নামি বেচারিকে ছোট ছোট কাজে ভুল করার জন্য নারার কাছে মার খেতে হয়। জং বলে, প্লিজ ওকে এইভাবে মেরো না। রাতের বেলায় জংকে বাইরে শুতে হয়, কারণ তাদের একটি মাত্র ঘর ছিল, আর তার সাথে নারা শোয়া অ্যালাউ ছিল না। জং ওয়াশরুমে যেতে গিয়ে নামিকে দেখে ভয় পেয়ে যায়। নামি বলে, কোথায় যাচ্ছ? সে বলে ওয়াশরুমে। এতে সে তাকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। দেখতে দেখতে কয়েকটা দিন পার হয়, আর দুজনকে এক জায়গাতে বসানো হয়। এখানে তাদের ফ্রেন্ডরা ছিল। আসলে এদের মায়েরা পার্টি রেখেছিল যে করেই হোক না কেন দুজনের মেমোরি ফিরিয়ে আনতেই হবে, সেটা পুরনো বন্ধুদের দ্বারাই হোক না কেন বা অন্য কিছুই হোক না কেন। কিন্তু আফসোস যে প্ল্যানিং ফেল হয়ে যায়, কারণ দুজনেরই মেমোরি এখনো ফিরে আসেনি। খাবার জায়গায় বন্ধুরা জংকে বলে, তোমার ওয়াইফ ড্রিঙ্ক করার পর এরকম করতে লাগে, আর তুমিও ড্রাঙ্ক হয়ে গিয়ে এরকম করতে থাকো। যখন জং ওয়াশরুমে আসে তখন সে তার এক বন্ধুকে জিজ্ঞাসা করে, তুমি জানো আমি আর নারী প্রথমবার কিভাবে দেখা করেছিলাম? সে বলে, প্রথমে তোমরা একটি ক্লাবে দেখা করেছিলে, যেখানে আমি তোমাদের দুজনের ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করেছিলাম, কিন্তু তুমি ওকে দেখে এমনভাবে স্মাইল করেছিলে যে বেচারি মেয়েটি ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায় এবং অন্য ছেলের সাথে বসে ড্রিঙ্ক করে। তখন তার গলাতে খাবারের টুকরো আটকিয়ে যায়, যেটা তুমি তাড়াতাড়ি করে গিয়ে বের করে দাও। কিন্তু ড্রাঙ্ক হওয়ার কারণে নারার অবস্থা খারাপ ছিল, তাই তুমি তাকে হিরোর মতন কোলে তুলে হসপিটালে ভর্তি করতে নিয়ে যাও। কিন্তু নারা তোমাকে একবারও দেখেনি। তারপর 1 মাস পর তুমি ওকে একটি খেলার স্টেডিয়ামে দেখেছো, যেখানে ও পাগলের মতো নাচছিল। তুমি ওকে দেখে চিনে ফেলেছিলে। তারপর একদিন বৃষ্টির মধ্যে তুমি ওর মাথায় ছাতা ধরো, তখন নারা তোমাকে দেখে চিনতে পেরে যায় যে তোমার সাথে ওর ক্লাবে দেখা হয়েছিল, আর তুমি ওর জান বাঁচিয়েছিলে। তোমার আচরণ দেখে ও তোমার নম্বর চাই, আর তুমি ওকে নিজের নম্বরটি দিয়ে দাও। তারপর শুরু হয় তোমাদের কথাবার্তা। বর্তমানে একদিন জংয়ের মা জং এবং নারাকে একটি জায়গায় নিয়ে যায়, যাতে এদের মেমোরি ফিরে আসে। এখানে দুজনকে হিপনোটাইজ করা হয় এবং তাদের পাস্টের সিন মনে করতে বলা হয়। দুজনাই তাদের পাস্টের কিছু সিন একটু একটু করে মনে করে। জং তো সেগুলো মনে করে বলে, আমি খুবই খারাপ। নারা ওই দিনের কথা মনে করে যে তোমার যেই দিন এক্সাম ছিল, আমি সেই দিন তোমার জন্য স্যুপ বানাচ্ছিলাম, কিন্তু সারা রাত না ঘুমানোর জন্য আমার ঘুম চলে আসে আর কিচেনে আগুন লেগে যায়। সাইকিয়াট্রিস্ট এদের দুজনকে একে অপরকে থ্যাংক ইউ বলে হাত মেলাতে বলে। জং বলে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সেও তাকে ক্ষমা করে দেয়। যা দেখে নারার মা জংয়ের মাকে বলে, থ্যাংক ইউ যে তুমি এদের দুজনকে ডিভোর্স করানোর আগে এত ভালো জায়গায় নিয়ে এসেছো। এরা নিজেদের ভালো ভালো স্মৃতিগুলো মনে রেখে ডিভোর্স করবে। এরপর মায়েরা ডক্টরের সাথে দেখা করে। ডক্টর বলে, ওদের দুজনকে ওদের কাজের জায়গায় পাঠাও, ওখানে গিয়ে যদি ওদের কিছু মনে পড়ে। জং অফিসে চলে আসে, কিন্তু তার মনেই নেই যে দরজা কিভাবে খুলে। এটাও ভুলে গেছে যে তার বস দেখতে কেমন। সে ওখানে থাকা একটি লোককে নিজের বস মনে করে খুব ভালোভাবে কথাবার্তা বলে, এমনকি সম্মানও করে। কিন্তু সে জানতে পারে এটা তার অফিস পরিষ্কার করার লোক। বস ওখানে এসে তাকে এখান থেকে যেতে বলে। এগুলো দেখে জং তো নিজেই হতবাক হয়ে যায়। বস বলে, তোমার মেমোরি লস হয়েছে, তাই তোমার আগে নিজেকে ঠিক করা উচিত।
তারপর তুমি কাজে জয়েন করো, এখন তুমি এসো। জং ওখান থেকে বাইরে আসে এবং সে আবারও ঘুরে গিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি সত্যি কোম্পানির বস? বস তখন রেগে গিয়ে তাকে এখান থেকে ভাগিয়ে দেয়। এদিকে নারাও তার অফিসে আসে। তখন একজনের সাথে তার দেখা হয়। লোকটি তাকে দেখে চিনতে পারে, কিন্তু নারা তাকে চিনে না। লোকটি বলে, এটা একটা খারাপ ব্যাপার যে একটি ম্যারিড পার্সন আর একটি ম্যারিড পার্সনের ব্যাপারে লোকজনে উল্টাপাল্টা গসিপ করছে। নারা বলে, ও আচ্ছা, ওই জন্যেই ভাবছে কেমন যেন চেনা চেনা লাগছে। খুশি হলাম যে আপনার সাথে দেখা হয়েছে। আমি আশা করব নেক্সট টাইম আমরা কখনো না দেখা করি, বলে ওখান থেকে চলে যাই। এদিকে নামি বাড়িতে বসে সিঙ্গিং প্র্যাকটিস করছিল। বাইরে নারা কাজ করছিল আর জং দূরে বসে তাকে দেখছিল। নারা যেই তার দিকে তাকায় তো সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। নারা বলে, এ কত কিউট। জং বলে, কি বললে তুমি? সে বলে, বললাম তুমি এখনো কত কিউট, বলে সে ঘরের ভিতরে চলে যায়। এরপর ডিভোর্স হতে মাত্র 10 দিন বাকি আছে। একদিন জং ওয়াশরুমে ছিল। নারাও ঘুম থেকে উঠে সোজা ওয়াশরুমে এসে বসে যায় এবং নোটিস করে না যে ওখানে জং ছিল। জং তাকে নাইট ড্রেসে দেখে নেয়। দুজনে একে অপরকে দেখে শকড হয়। নারা তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে যায়, আর জং তো খুবই লজ্জা পাচ্ছিল কারণ সে আনড্রেসে ছিল। এরপর জং বসে বসে নারাকে দেখে ভাবে যে নারা যদি এখন নাইট ড্রেসে থাকতো তাহলে কিরকম লাগতো। নারা যেই তার দিকে তাকায় তখন সে লজ্জা পেয়ে যায় যে আমি এগুলো কি ভাবছি। এরপর দুজনের ডক্টরের কাছে আসে, আর স্ট্রবেরি দেখে জং বলতে লাগে, আমার মনে হয় একদিন আমি আর নারা নাইট ড্রেসে বেডের উপর বসে স্ট্রবেরি খাচ্ছিলাম। ডক্টর বলে, তোমার মাথায় এইসব চিন্তাভাবনা আসছে তো তুমি ওর সাথে ফিজিক্যালি হতে চাইছো। নারা বলে, আমাদের কি একসাথে শুতে হবে? সে বলে, তোমাদের দুজনের মধ্যে যা সম্পর্ক তাতে একসাথে শোয়াটা উচিত। তোমরা চাইলে একটা বেবিও নিতে পারো। কিন্তু নারার এতে মত ছিল না, তবুও সে তার কেয়ার করত, যদিও তার চেয়ে বেশি কেয়ার করত জং। রাতের বেলায় জং সোফায় শুয়েছিল এবং নারাকে মেসেজ করে বলে, তুমি কি ঘুমিয়ে গেছো? সে রিপ্লাই দেয় না। সে মেসেজে বলে, কাল তুমি আমার সাথে বাস্কেটবল ম্যাচ দেখতে যাবে? এতে সে হ্যাঁ বলে। পরের দিন সকালে নারা রেডি হয়ে বাড়ি থেকে বেড়ায়। এরপর জঙ্গ বেরোতে যাচ্ছিল কি নামি তাকে দেখে বলে, কোথায় যাচ্ছ? এই কোশ্চিনটা সে নারাকেও জিজ্ঞাসা করেছিল। সে অ্যান্সার করেছিল, আমি অ্যাওয়ার্ড সেরেমনিতে যাচ্ছি। তখন জং বলে, আমি ডাস্টবিনে নোংরা ফেলতে যাচ্ছি। নামি ভাবে যে এত ভালো ড্রেস পরে ও নোংরা ফেলতে যাচ্ছে, তবুও তাকে যেতে দেয়। এরপর দুজনা প্লেগ্রাউন্ডে আসে, যদিও সেখানে কোনো ম্যাচ চলছিল না। নারা বলে, কখনো কখনো মেমোরি লস হওয়াটা ভালো, খারাপ ঘটনাগুলোও মনে থাকে না। জং বলে, আমাদের যদি কিছু মনে না পড়ে তাহলে আমাদের নিজেদের জীবন নতুন করে শুরু করা উচিত। তখন নারা একটি বল দেখতে পায়, সেটাকে সে তুলে বলে, বাহ, আমি কত লাকি। জং তার জন্য ক্ল্যাপিং করে। তখনই ওখানকার গার্ড দুজনকে ওখান থেকে তাড়িয়ে দেয়। দুজনা একসাথে খাবার খায়, একসাথে টাইম স্পেন্ড করে এবং একসাথে সেলফি তোলে। বাড়ি ফেরার সময় বৃষ্টি শুরু হয়ে যায়, তাই দুজনাই নিজের নিজের ছাতা খুলে যেতে লাগে। হঠাৎ করে নারার ছাতাটা তার হাত থেকে উড়ে চলে যায়। জং নিজের ছাতাটা দিয়ে তাকে কভার করে। তার পিছন থেকে গাড়ির লাইটের আলোতে নারা জংকে আগের জংয়ের মতন মনে হয় যখন প্রথমবার সে তাকে দেখেছিল। এগুলো ভেবে সে তাকে কিস করে দেয় এবং তাকে একটা চড় মেরে বলে, এটা তুমি কি করলা? জং বলে, আমি কিছু করিনি, প্রথমে তুমি আমাকে কিস করলা, তারপর আমাকে মারলা। সে বলে, সরি, তুমিও আমাকে মারতে পারো। সে তাকে মারে না, শুধু বলে, তুমি আমাকে মারলা কেন? সে বলে, আমার ভালো মেমোরি মনে পড়েছিল তাই। সেভাবে যাই হোক, ভালো মেমোরি তো মনে পড়েছিল। এরপর এরা জঙ্গের বন্ধুর রেস্টুরেন্টে আসে আরও ড্রিঙ্ক করতে। দুজনকে কথা বলতে দেখে বন্ধুরা ভাবে এদের মধ্যে এত ভালো বন্ধুত্ব কি করে হলো। ওখানে নারার বন্ধুরাও আসে, তো সবাই মিলে গল্প করতে লাগে। এখানে এরা দুজনে খুবই ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে যায় এবং ওখানেই শুরু করে দেয়। যাদের এগুলো করতে বন্ধুরাও দেখছিল এবং এর চেয়ে বেশি সহ্য করতে না পেরে তারা তাদের দুজনকে ছেড়েই রেস্টুরেন্ট থেকে বাইরে চলে আসে। এদের আরেকটি বন্ধু তখনই আসে এবং ড্রিঙ্ক করার জন্য ভিতরে যেতে চায়, কিন্তু কেউই তাকে ভিতরে যেতে দেয় না। তবুও সে জোর করে ভিতরে চলেই যায় এবং ফিরে এসে বলে, তোমরা ঠিকই বলেছিলে, আমার ভিতরে যাওয়াটা উচিত হয়নি। এক বন্ধুর মনে পড়ে তাদের আরেক বন্ধু তো ভিতরেই থেকে গেছে, যার একদমই কোনো কিছুতেই কোনো গুরুত্বই ছিল না।
সে কান নাক মুখ চোখ দিয়ে ফোন ঘাঁটছিল। বন্ধুরা তাকে জোর করে ওখান থেকে নিয়ে বাইরে আসে। পরের দিন সকালে নারার মা নামিকে কল করে বলে ওদের খবর কি, ওরা একসাথে হয়ে যায়নি তো? সে বলে আমি জানি না, তবে কাল রাতে ওরা দুজনাই বাড়ি ফেরেনি। তখন দরজা খোলে তো জং ভেতরে আসে। তারপর এক এক করে তার বন্ধুরা বাড়িতে আসে। নামি বলে নারা কোথায়? জং বলে কেন, ও কাল রাত বাড়ি আসেনি? তখন নারা তার বন্ধুদের সাথে ভিতরে আসে। জং বলে তুমিও কি কাল রাতে বন্ধুদের সাথে ছিলে? সে বলে হ্যাঁ, আসলে এগুলো এদের প্ল্যানিং ছিল, নামি যাতে সত্যিটা না জানতে পারে তাই। এরপর সবাই বসে নর্মালি গল্প করে আর নামি এই সমস্ত ঘটনা তার মাকে বলে। এইভাবেই কিছুদিন পার হয়। এখন নারা ঘরের কাজ করে আর জংও তাকে সাহায্য করে। তাকে দেখে নারার মনে প্রেম জাগছিল। আর মাত্র 5টা দিন বাকি ছিল ডিভোর্স হতে। এখন নারা এবং জং একসাথে শুয়েও ছিল এবং দুজনা খুবই খুশি ছিল। এবং আবারও শুরু হয়ে যায়। এখন বাড়িতে নামি আসে, যে নিজের উপরে রাগ ঝাড়ছিল কারণ সে নিজের ভুলের জন্য সিঙ্গিং অডিশনে পাস করতে পারেনি। তখন হঠাৎ করে রুম থেকে অন্যরকম শব্দ শুনতে পায়, তাই সে সোজা ঘরের ভিতরে চলে আসে এবং তার দিদি জামাইবাবুকে এইসব করতে দেখে সরি সরি বলে আস্তে আস্তে দরজা লাগিয়ে দেয়। যার এরকম আচরণে দুজনে তো পুরোপুরি স্টপ হয়ে গেছিল। নামি বাইরে এসে মাকে কল করে বলতে লাগে যে এখন সে কি দেখলো। যা শুনে জং দৌড়াতে দৌড়াতে আসে তাকে থামাতে, বাট বেচারা বলের ওপরে পা পড়ায় ওখানেই ধপাস হয়ে যায়। এতে দুই বোনেই তাকে নিয়ে চিন্তায় পড়ে যায়। জং ওঠার সাথে সাথে নামিকে নিজের ক্রেডিট কার্ড দিয়ে বলে তোমার যা কিনতে ইচ্ছা হয় তুমি তাই কিনতে পারো, আমি তোমাকে আটকাবো না, কিন্তু প্লিজ আমাদের কথা মাকে বলো না। দুজনা তো তার কাজকর্ম দেখেই শকড হচ্ছিল, কারণ জং একদম পাগল হয়ে গেছে। সে নিজেদের ছবি দেখেই এই সমস্ত কিছু বলছিল এবং হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর তার হসপিটালে চোখ খোলে, কিন্তু সে কিছু বলছিল না, চুপচাপ বন্ধুদের কথা শুনছিল, যারা বলে নারা তোমার জন্য খুব কান্না করছিল। তখন নারা দৌড়াতে দৌড়াতে সেখানে আসে। এরপর নারার মা এদের বাড়িতে এসেছিল এবং বলে এবার তোমাদের দুজনের ডিভোর্স হতে চলেছে। জং তুমি এখানেই থাকবে যতদিন না তোমাদের ডিভোর্স হচ্ছে, কিন্তু নারা তুমি তোমার জিনিসপত্র প্যাক করো, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। নারা এখানে থাকতে চাইছিল, কিন্তু মা তাকে জোর করে এখান থেকে নিয়ে যায় আর রাস্তায় তাকে জানায় যে সে তার জন্য প্লেনের টিকিট কেটে রেখেছে। সে এখনই বিদেশে গিয়ে বাকি পড়াশোনা কমপ্লিট করবে। নারা যেতে চাইছিল না এবং ঝামেলাও করে, কিন্তু তার মায়ের আগে তার কথা চলে না, কারণ মা তাকে তার পছন্দের ছেলের সাথে বিয়ে করতে বাধা দেয়নি। কিন্তু এখন এদের ডিভোর্স অবধি জল গড়িয়ে গেছে, তাই আর তাকে কোনো সুযোগই দেবে না। রাতের বেলায় জং ডিভোর্সের ব্যাপার নিয়ে খুবই স্যাড ছিল আর বাড়ির সামনে নারা তার জন্য ওয়েট করছিল। সে তাকে জিজ্ঞাসা করে তোমার মেমোরি কবে ফিরে এলো? সে বলে তুমি কি করে জানলে? সে বলে তোমার চোখ দেখে বোঝা যায়। আমি খুশি হয়েছি যে তোমার মেমোরি ফিরে এসেছে বলে ওখান থেকে চলে যায়। এরপর এদের ডিভোর্সের দিন চলে আসে। এদের ডিভোর্সও হয়ে যায় আর নারা জঙ্গের কোনো কথা না শুনেই ওখান থেকে চলে যায়। বাড়ি এসে সে যাওয়ার জন্য ব্যাগ গুছাচ্ছিল। এদিকে জং বাড়িতে এসে নারার সাথে কাটানো সময়গুলো মনে করে স্যাড হচ্ছিল। সে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য জিনিসপত্র প্যাক করছিল। তখন বাড়ির ল্যান্ডলর্ড অর্থাৎ নারার মা চলে আসে এবং বলে নারার এই সময় ফ্লাইট আছে, তাই তোমাকে এই সময়তেই বাড়ি খালি করতে হবে। সে বলে ঠিক আছে। মা চলে গেলে তার বন্ধুরা বের হয়, যারা লুকিয়েছিল। এরপর সবাই একসাথে বসে এই ঘরে শেষ এনজয় করে। নারার ফ্লাইট হলো সকাল 8টায় আর এখন 8টা বাজতে মাত্র 20 মিনিট বাকি। বন্ধুরা বলে তোমার ওখানে যাওয়া উচিত। জং বলে আমার ওখানে গিয়ে কোনো কাজ নেই। তখন আরেক বন্ধু যে কখনোই বলে না সে আজকে বলে তুমি ডিভোর্সের রিপোর্ট দিয়েছো? সে বলে না। সবাই তো শকড হয়ে যায়, যেই মানুষটা কখনোই বলে না সে আজকে বলেছে, তার উপরে খুব ভালো কথা বলেছে, কারণ এরা এখনো ডিভোর্সের রিপোর্ট দেয়নি, মানে এখনো এদের ডিভোর্স হয়নি। এগুলো ভেবে জং বন্ধুদের সাথে চলে যায় এয়ারপোর্টে, যেখানে নারা তার বোন এবং বন্ধুকে গুড বাই জানাচ্ছিল। তখন জং ওখানে আসে আর নারাকে থামানোর জন্য অনেক ভালো ভালো কথা বলে, যেগুলো নারা চুপচাপ শুনছিল। আর বন্ধুরা তার কথাগুলো শুনে খুবই ইমপ্রেস হচ্ছিল। তারপর সবশেষে জানা যায় নারা তার কানে ইয়ারফোনস লাগিয়ে রেখেছিল, যার কারণে জংয়ের সে একটাও কথা শোনেনি। যা দেখে সবাই ভাবে এবার আর এদের কিচ্ছু হতে পারে না। আর জং এগুলো দেখে পুরোপুরি হোপলেস হয়ে যায়, কারণ সে আবার এগুলো তো আর বলতে পারে না, তাই না? নারা বলে
তোমাকে স্মাইল করতে দেখে আমার খুব ভালো লাগলো। এখন আমি আসছি বলে সে চলে যায়। আর সবাই জংকে সান্ত্বনা দেয় এবং এয়ারপোর্ট থেকে যখন বেরিয়ে আসছিল তখন দেখে তাদের গাড়িটা ভুল জায়গায় পার্কিং হওয়ার জন্য পুলিশ সেটাকে নিয়ে চলে যায়। এতে বন্ধুরা রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। জং যেতে গিয়ে পিছন থেকে নারার ভয়েস শুনতে পায়। ওখানে নারাকে দেখে জং রেগে গিয়ে বলে, তুমি এখানে কি করছো? তোমার তো ফ্লাইটের টাইম হয়ে গেছে। সে বলে, আমার মনে পড়লো আমি ডিভোর্সের রিপোর্ট জমা করিনি, মানে এখনো আমাদের ডিভোর্স হয়নি, আর আমার এখনো মেমোরি ফিরে আসেনি। যবে ফিরে আসবে তবে ভাবনা চিন্তা করবো আমার ডিভোর্স নেওয়া উচিত কি উচিত নয়। এখন আমরা একসাথে থাকবো। জং বলে, আমি ভিতরে এই কথাগুলোই বলেছিলাম যেগুলো তুমি শুনোনি। যা শুনে নারা খুবই খুশি হয়, মানে এদের আর কখনোই ডিভোর্স হবে না। দুজনা একে অপরকে কিস করে। আর এখানে এই কিউট এবং রোমান্টিক এবং হাস্যকর ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়।